আজকে আলোচনা করব নবম শ্রেণীর পদার্থের গঠন ও ধর্ম, তৃতীয় চ্যাপ্টার। তো পদার্থের গঠন সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের পড়তে হবে তরল ও বায়ুর চাপ। তরল ও বায়ুর চাপ। তো এটাকে তরল ও বায়ুর চাপে আমাদেরকে প্রথমে পড়তে হবে যে প্রবাহীর চাপ কাকে বলে বা প্রবাহী কাকে বলে। প্রবাহী কাকে বলে সেটা জানতে গেলে আগে প্রবাহী কী সেটা বোঝার চেষ্টা করি। অর্থাৎ যা প্রবাহিত হতে পারে, যেমন বিভিন্ন তরল হতে পারে, গ্যাস হতে পারে। তরলের বলতে যেমন জল, কেরোসিন, পেট্রোল, ডিজেল। আর বিভিন্ন গ্যাস যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সবগুলোই কি প্রবাহী। অর্থাৎ এরা কী করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যেমন আমরা যদি জলকে একটা উঁচু স্থান থেকে ছেড়ে দিই, তাহলে কি দেখব যে জলটা নিচু স্থানের দিকে নেমে যাচ্ছে। তাহলে যা প্রবাহিত হতে পারে এবং তাকে প্রবাহী বলা হয়। যা প্রবাহিত হতে পারে তাকে কী বলা হয়, প্রবাহী বলা হয়। যেমন জল বলছে তরল হিসেবে জল, কেরোসিন এবং কি আরও রয়েছে বিভিন্ন গ্যাস। তো প্রবাহীর নিজস্ব কোনো আকার, আকৃতি বা দৃঢ়তা নেই। প্রবাহীর কোনো আকার নেই, আকৃতিও নেই, আবার দৃঢ়তাও নেই। তো এরপরে আমাদেরকে জানতে হবে যে ঘাত কাকে বলে। ঘাত হলো একটি তলের কোনো ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে মোট বল প্রযুক্ত হয় তাকেই ঘাত বলা হয়। একটা তলের এখানে একটা টেবিল আছে, এটা একটা টেবিল আছে। এই টেবিলের ওপরে এই স্ট্রাকচারটা রাখা আছে। তো এইটা কি করবে, এর ওপরে আমি যদি ধরে নিই যে এর ওজন ডব্লিউ, তো ডব্লিউ ওজন কী হবে, এই টেবিলের ওপর বলটা প্রয়োগ করবে। টেবিলের নিচের তলে বলটা প্রয়োগ করবে। তো একটি তলের কোনো ক্ষেত্রফলের ওপর, এটা একটা তল, কোনো ক্ষেত্রফল এই অংশটুকু যেটুকু টেবিলের ওপর এই অংশটুকু যে স্থানে আছে, সেখানে লম্বভাবে লম্বভাবে যে বলটা প্রয়োগ করে তাকেই ঘাত বল বলে। তাহলে এখানে যে এটা কি, ওজনটা একটা বল। এরপরে আমাদেরকে জানতে হবে যে ঘাত কী জাতীয় রাশি। যেহেতু ঘাত একটা বল, তাই ঘাত একটা কি ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি, তাই ঘাত একটা ভেক্টর রাশি। এরপরে আমাদের জানতে হবে যে ঘাতের একক আছে, কিন্তু একক কী, একটা সিজিএস একক আর একটা হলো এসআই একক। সিজিএস এককে এসআই এককে ঘাতের পরম একক হলো নিউটন। আমরা এখানে এক কথা লিখেছি, এখানে এরকম লিখব না, লিখব কি এসআই পদ্ধতিতে ঘাতের পরম একক হলো নিউটন, আর এটা হলো ঘাতের পরম একক। আর সিজিএস পদ্ধতিতে ঘাতের পরম একক কি, এই সিজিএস পদ্ধতিতে ঘাতের পরম একক হলো ডাইন। ঘাতের পরম একক হলো ডাইন। এদের মধ্যে আবার সম্পর্ক আছে, আমরা পরে জানব। তো এরপরে আমরা পড়ব কি যে চাপ কি বলছে, কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের উপর চাপ বলা হয়। কোনো তলের, সে যে তলই হোক না কেন, এটা একটা তল, এই তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর, এটা একটা তল, এর উপর প্রতি একক ক্ষেত্রফল বলতে ধরো এই অংশটা এটা ধরো যদি 10 বর্গ সেমি হয়, 10 বর্গ মিটার জায়গা হয়, তাহলে 1 বর্গ মিটার জায়গায়, ধরো 1 বর্গ মিটার জায়গায় লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তার মানকেই বলা হয় কি, উল্লম্বভাবে বা লম্বভাবে যে বলটা প্রযুক্ত হয় তাকে বলা হয় কি চাপ। চাপ কাকে বলে, কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের উপর
চাপ বলা হয়। তাহলে চাপ সমান আমরা কি জানি? চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। এটা হলো চাপ ও ঘাতের সম্পর্ক। চাপ ও ঘাতের সম্পর্ক। এরপরে আমরা জানব যে চাপের মান কী কী বিষয়ের উপর নির্ভর করে। চাপের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। চাপের মান দুটো বিষয়ের উপর, এক নম্বর হলো প্রযুক্ত বলের উপর, আর দুই হলো যে ক্ষেত্রফলের উপর বল ক্রিয়া করে তার উপর। প্রযুক্ত বলের উপর আর যে ক্ষেত্রফলের উপর বলটা ক্রিয়া করে তার উপর, এই দুটো বিষয়ের উপর প্রযুক্ত বলের হচ্ছে চাপের মান নির্ভর করে। তো এখানে কোন ক্ষেত্রে চাপ বেশি বা কম, যেমন সমতল পৃষ্ঠে আমি এখানে একটা পায়ের ছবি আঁকিয়েছি। সমতল পৃষ্ঠে সম্পূর্ণ অংশ কী করে পাটা বল প্রয়োগ করে, তাই এখানে চাপ কম। কিন্তু এখানে একটা পাথরখণ্ড আছে, পাথরখণ্ডের এই সৌর অংশের উপরে পাটা পড়েছে, তাহলে কি দেখব? এই অংশটা কি দেখব? তাহলে এখানে চাপটা বেশি পড়ছে, এই অল্প ক্ষুদ্রতর অংশে পড়ছে, চাপটা বেশি পড়ছে, আর যার জন্য কি হয়, এই অংশটা লাগে, ব্যথা অনুভব করি। কিন্তু এখানে আমরা ব্যথা অনুভব করি না, তাহলে এখানে চাপ বেশি, এই অংশটুকুতে চাপ বেশি বেশি প্রয়োগ হয়, আর এখানে সমগ্র অংশে সেই চাপটা প্রয়োগ হয়। এরপরে আমরা পড়ব যে কোনো বিন্দুতে প্রবাহীর চাপ বলতে আমরা কী বুঝি। কোনো একটা বিন্দু, এই বিন্দুতে প্রবাহী, ধরো এর মধ্যে এটা একটা পাইপ, এর মধ্য দিয়ে জল যাচ্ছে, তাহলে এই একটা বিন্দু, এই বিন্দুতে প্রবাহী চাপ বলতে কী বুঝি। প্রবাহের মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। কী বলা হলো? প্রবাহের মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। এরপরে আমরা জানব যে প্রবাহীর চাপ কী জাতীয় রাশি। প্রবাহীর চাপ কী জাতীয় রাশি? আগে দেখতে হবে যে প্রবাহের মধ্যে সব দিকে কিন্তু কোনো বিন্দু সব দিকে সমান চাপ দেয়, কিন্তু কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান দেয়, আর সে কারণে নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, আর তাই চাপ কী জাতীয় রাশি? চাপ একটা স্কেলার রাশি। আর আমরা চাপের একক কী জানি? সিজিএস পদ্ধতিতে চাপের একক জানি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল। এদের মধ্যে আবার সম্পর্ক আছে। তো কী সম্পর্ক? এদের মধ্যে সম্পর্কটা হলো, আমি একটু নির্ণয় করে দেখাই। 1 পাস্কাল সমান আমরা কি জানি? 1 নিউটন পার মিটার স্কয়ার। আবার 1 নিউটন মানে 10⁵ ডাইন, মানে এখানে 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। মিটার সেন্টিমিটারে করে দিয়েছি। মিটারকে সেন্টিমিটারে যদি না করি, নিউটনকে ডাইনে যদি প্রকাশ না করি, তাহলে তো এটা এসআই, এটা সিজিএস এককে প্রকাশ হলো না। তো এটা লিখে দিতে হবে। যদি প্রশ্ন করে যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে চাপের এককের সম্পর্ক লেখো, তাহলে কি লিখতে হবে? 1 পাস্কাল সমান 10⁵ ডাইন পার সেন্টিমিটার। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ আমরা কীভাবে নির্ণয় করব, তার জন্য একটা ছবি এঁকে রেখেছি আমি। এটা একটা বিকার, এর মধ্যে তরল আছে। এই তরলের মধ্যে এই যে আমি বিন্দুটা কল্পনা করেছি, আমি ধরে নিই যে এখানে এইচ গভীরতা, এই বিন্দুটার গভীরতা হলো এইচ, আর এই যে তল বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফল সেটা হলো এ। তাহলে এই বিন্দুটাতে যে চাপের রাশিমালা সেটা আমরা নির্ণয় করি। ধরি পাত্রটিতে ডি ঘনত্বের তরল আছে। তরলের উপরতল থেকে এইচ গভীরতায়
ও বিন্দুতে চাপ নির্ণয় করব। ও বিন্দুকে কেন্দ্র করে এই যেখানে ও বিন্দু আছে, ও বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফলের উপর একটি বৃত্তাকার তল কল্পনা করলাম। এই চোঙের মধ্যে এইটা একটা চোঙ, এই চোঙের মধ্যে থাকা তরলের আয়তন হলো, চোঙের মধ্যে থাকা তরলের আয়তন কী হবে? আমরা কি জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ এ ইন্টু এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভর কী হবে? আয়তন যদি এটা হয়, ভর কী হবে? আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন গুণ ঘনত্ব। আয়তন কত? এ গুণ এইচ, আর ঘনত্ব কত? ডি। তাহলে কী দাঁড়ালো? এ এইচ ডি। এবারে তাহলে ওজন কত? ওজন হলো ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ভর কত? এ এইচ ডি, আর অভিকর্ষজ ত্বরণ হলো জি। তাহলে কি দাঁড়ায় এটা? এ এইচ ডিজি, যেখানে জি হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা ও বিন্দুতে, অতএব আমরা কি লিখতে পারি? ও বিন্দুতে তরলের চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এটা আমরা শিখেছি আগে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল, ওজন আর বল একই, তাহলে এখানে এ এইচ ডি জি বাই এ কাটা এইচ ডি জি। তাহলে এখানে চাপ সমান হলো এইচ ডি জি। অতএব আমরা চাপ সমান কি লিখতে পারি? চাপ সমান লিখতে পারি গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে বায়ুমণ্ডলে তরলের উপর চাপ প্রয়োগ করি, যেহেতু বায়ুমণ্ডল তরলের উপর চাপ প্রয়োগ করে, তাই আমরা লিখতে পারি যে তরলের মধ্যে এইচ গভীরতায় মোট চাপ হয়। এই যে এইচ গভীরতায় মোট কতটা চাপ হয়? বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচডিজি, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচডিজি। এরপরে তরলের চাপের আমরা প্রকৃতি সম্বন্ধে শিখব। তরলের চাপের প্রকৃতি কি হয়? যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। দ্বিতীয়ত কি? স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে সব বিন্দুতেই চাপ সমান হয়। কি হয়? স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে
সব বিন্দুতেই চাপ কী হয়, সমান হয়। 3 নম্বর কি, কোনো একটি তরলে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ বাড়ে। এটা আমরা ক্লাস 8এও পড়েছি, গভীরতা বাড়লে কী হয়, চাপ বাড়ে। আর কি, একই গভীরতায় বিভিন্ন তরলের চাপ তার ঘনত্বের উপর নির্ভর করে। অর্থাৎ চাপ ঘনত্ব যদি বাড়ে চাপ বাড়বে, ঘনত্ব যদি কমে চাপ কমবে। তরলের চাপের প্রকৃতি পড়লাম। এরপরে আমরা কি জানব যে তরলের চাপ মাপক যন্ত্র। তরলের চাপ মাপক যন্ত্র কি, আমরা কী দিয়ে তরলের চাপ পরিমাপ করি, ব্যারোমিটারের সাহায্যে, আমরা যাকে ফর্টিন ব্যারোমিটারও বলে থাকি। তাহলে তরলের চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। তরলের চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। তো আমরা কীভাবে ব্যারোমিটারের সাহায্যে মাপি সেটা আমরা পাঠ্য বইটা অনুসরণ করে একটু দেখব। আর কিছু প্রশ্ন আছে এর মধ্যে যে আমরা কিভাবে আবহাওয়া, পারস্তম্ভের উচ্চতা দেখে কীভাবে আবহাওয়ার গতিবিধি আমরা বুঝতে পারি। তো যদি একটা প্রশ্ন এমন হয় যে পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে আমরা কি বুঝব। পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বুঝব শীঘ্রই বৃষ্টি হতে পারে। শীঘ্রই বৃষ্টি হতে পারে। কারণটা কি, কারণ উচ্চতা যখন কমে যাচ্ছে তার অর্থ কি, বায়ুর চাপ কমছে। উচ্চতা কমার অর্থ বায়ুর চাপ কমছে। উচ্চতা কমার অর্থ বায়ুর চাপ কমছে। তার ফলে কি হয়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বাড়ে, আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বাড়লে বৃষ্টির সম্ভাবনা থাকে। তাহলে কি বললাম, পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কী হবে, শীঘ্রই বৃষ্টি হতে পারে। অর্থাৎ কারণটা হলো যদি উচ্চতা কমে তার অর্থ হলো বায়ুর চাপ কমা, আর ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের চাপ বাড়ছে, আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের চাপ বাড়লে বৃষ্টির সম্ভাবনা থাকে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যদি বাড়ে তাহলে কি, বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপরে আরেকটি প্রশ্ন আমরা করতে পারি যে পারস্তম্ভের উচ্চতা যদি দ্রুত কমে যায় তাহলে কি বুঝবো। যদি দ্রুত কমে যায় তাহলে কি বুঝবো, পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে কি বুঝবো। পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে কি বুঝবো। তো যদি পারস্তম্ভের উচ্চতা যদি দ্রুত কমে যায় তাহলে অবশ্যই ঝড়ের সম্ভাবনা। কেন ঝড়ের সম্ভাবনা, কারণ উচ্চতা দ্রুত কমার অর্থ বায়ুর চাপ হঠাৎ কমে যাওয়া, বাতাসের চাপ হঠাৎ কমে যাওয়া। সেক্ষেত্রে কি হয়, পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে বায়ু প্রবল বেগে ওই স্থানের দিকে আসে, আর যার ফলে কি হয়, ঝড় হয়। কি বললাম যে উচ্চতা দ্রুত কমার মানে হলো বাতাসের চাপ হঠাৎ কমে যাওয়া, আর সেক্ষেত্রে কী হয়, পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে বায়ু প্রবল বেগে ওই স্থানের দিকেই আসে, আর যার জন্য কী হয়, ঝড় হয়। আজকে শেষ প্রশ্ন যে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে যদি বাড়তে থাকে তাহলে কি বুঝবো আমরা। পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আমরা কি বুঝবো। পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে বুঝবো যে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে, অর্থাৎ উচ্চতা বাড়লে কি হয়, চাপ বাড়ে। উচ্চতা বাড়লে চাপ বাড়ে, অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কমে যায়, তার ফলে কি, শুষ্ক বায়ু ঢুকছে, আর যার জন্য কি হয়, আবহাওয়া পরিষ্কার এবং শুষ্ক থাকবে। এরপরের দিন কিছু আমরা অঙ্ক শিখব, আর সাইফন ক্রিয়া সম্বন্ধে যে সকল জিনিস, আর্কিমিডিসের নীতি, সমচলশীলতা ধর্ম, এগুলো সম্বন্ধে শিখব। তবে এগুলো খাতায় লিখে নিতে হবে, নোট করে নিতে হবে, আর মন দিয়ে ভিডিওটাকে বারবার যদি শোনা যায় সেক্ষেত্রেও মনে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আজ এই পর্যন্তই।